আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আজ আমরা বিবর্তনের এক সুগভীর অতীতে ভ্রমণ করব, উন্মোচন করব এক অবিশ্বাস্য রহস্য, কিভাবে আগুনের একটি সামান্য স্ফুলিঙ্গ মানব ইতিহাসের সবচেয়ে যুগান্তকারী জৈবিক রূপান্তর ঘটিয়েছিল। এটি শুধু খাদ্যাভ্যাসের কোনো সাধারণ পরিবর্তন ছিল না, এটি ছিল এমন এক বিপ্লব যা আমাদের সম্পূর্ণ শারীরবৃত্তীয় কাঠামো এবং বুদ্ধিমত্তাকে চিরতরে নতুন রূপ দিয়েছে। আমাদের মানব মস্তিষ্ক কিন্তু রীতিমতো এক শক্তিক্ষেক অঙ্গ। শরীরের মোট ওজনের মাত্র 2% হওয়া সত্ত্বেও এটি আমাদের মোট শক্তির প্রায় 20% একাই খরচ করে ফেলে। আর এখানেই একটা বিশাল জৈবিক রহস্যের জন্ম হয়। প্রারম্ভিক হোমিনিডরা এই বুদ্ধিমত্তার বিপুল শক্তির ব্যয়ভার আসলে কিভাবে বহন করতে সক্ষম হয়েছিল? কারণ বন্য পরিবেশে ঘুরে ঘুরে এত বিপুল পরিমাণ ক্যালোরি জোগাড় করা মোটেই সহজ কোনো কাজ নয়। চলুন চমৎকার একটি তুলনার মাধ্যমে এই বৈপরীত্যের গভীর একটু উকি দেওয়া যাক। একদিকে রয়েছে গ্রেট এপস বা বনমানুষদের হজম নির্ভর বিশাল দেহকাণ্ড, যাদের সারাদিন ধরে কাঁচা লতাপাতা হজম করার জন্য বিশাল আকারের পরিপাকতন্ত্র প্রয়োজন। আর ঠিক তার বিপরীতে রয়েছে সরু কোমর, ছোট পরিপাকতন্ত্র ও বড় মস্তিষ্ক বিশিষ্ট আধুনিক মানুষের শারীরিক গঠন। এই দুয়ের পার্থক্য আমাদের বিবর্তনের বিশাল এক অজানা অধ্যায়ের দিকেই নির্দেশ করে। আজকের এই বিশ্লেষণকে আমরা খুব সহজে বোঝার জন্য 5টি মূল অংশে ভাগ করেছি। 1. মানব শক্তির বৈপরীত্য। 2. বাহ্যিক পাকস্থলী হিসেবে আগুন। 3. হজমের সুনির্দিষ্ট উপাত্ত। 4. রান্নার ইতিহাসের সন্ধান এবং 5. কুকনিভোরের জীববিদ্যা। তো শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে, মানব শক্তির বৈপরীত্য অর্থাৎ হজমের উচ্চ ব্যয়। পার্থক্যটা আসলে কতটা বিশাল তা এই তথ্যটি চমৎকারভাবে তুলে ধরে। একটু ভেবে দেখুন, শিম্পাঞ্জিদের প্রতিদিন কাঁচা ফাইবার বা আঁশযুক্ত খাবার চিবিয়ে ভাঙতেই প্রায় 4 থেকে 6 ঘন্টা সময় ব্যয় করতে হয়। সেখানে আমাদের মানুষের সময় লাগে মেরে কেটে 1 ঘন্টার মতো। কাঁচা খাবার চিবিয়ে খাওয়ার এই শারীরিক পরিশ্রম যে অত্যন্ত ক্লান্তিকর এবং প্রচুর সময় সাপেক্ষ একটা ব্যাপার, তার বলার অপেক্ষা রাখে না। পরিসংখ্যানগুলোর দিকে তাকালে রীতিমতো অবাক হতে হয়। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় মানুষ হজমের জন্য অর্ধেকেরও কম শক্তি ব্যয় করে। যেখানে অন্যান্য প্রাণীর মোট শক্তির 13 থেকে 16% চলে যায় শুধু হজম প্রক্রিয়ার পেছনে, মানুষের ক্ষেত্রে তা মাত্র 6 থেকে 7%। এর মানে হলো বেঁচে যাওয়া এই বিপুল পরিমাণ বিপাকীয় শক্তি আমাদের মস্তিষ্কের বিকাশের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য একেবারে মুক্ত হয়ে যায়। এখান থেকেই শুরু আমাদের দ্বিতীয় অংশ, বাহ্যিক পাকস্থলী হিসেবে আগুন এবং রান্নার বিপ্লব। এই জৈবিক শক্তির বৈপরীত্যের সমাধান লুকিয়ে আছে একটি গভীর প্রযুক্তিগত উল্লম্ঘনের মধ্যে। বিবর্তনীয় নৃবিজ্ঞানী রিচার্ড র্যাংহ্যাম চমৎকার একটি কথা বলেছেন। তিনি প্রস্তাব করেন যে রান্না মূলত খাবারের রসায়নকে মৌলিকভাবে বদলে দেয়, যা আক্ষরিক অর্থেই একটি বাহ্যিক পাকস্থলী হিসেবে কাজ করে। খাবার মুখে দেওয়ার আগেই আগুন সেই খাবারকে ভাঙতে শুরু করে দেয়। তাপ আসলে ঠিক কী জাদুটা করে? ব্যাপারটা অনেকটা এরকম। প্রোটিনের গঠন ভেঙে দিয়ে, উদ্ভিজ্জ স্টার্চকে জেলাটিনাইজ করে এবং মাংসের শক্ত কোলাজেন গলিয়ে দিয়ে রান্না ক্যালোরিগুলোকে তাৎক্ষণিকভাবে আমাদের শরীরের গ্রহণযোগ্য করে তোলে। সোজা কথায় আমাদের পরিপাকতন্ত্রকে যে কঠিন কাজটি করতে হতো, আগুন সেই কাজটি আগেই করে দেয়। এক কথায় এটি বিবর্তনের একটি বায়োলজিক্যাল চিট কোড। এবার আমরা দেখব তৃতীয় অংশ, হজমের সুনির্দিষ্ট উপাত্ত, অর্থাৎ এই অনুমিতির একেবারে বৈজ্ঞানিক প্রমাণ। এই তত্ত্বকে বাস্তবে প্রমাণ করার জন্য হার্ভার্ডের গবেষক র্যাচেল কারমোডির একটি ল্যাবরেটরি পরীক্ষা একেবারে চোখ খুলে দেওয়ার মতো। যে ইঁদুরগুলোকে কাঁচা গরুর মাংস এবং কাঁচা মিষ্টি আলু খাওয়ানো হয়েছিল, তাদের মারাত্মক ওজন হ্রাস পেয়েছিল। অন্যদিকে যারা রান্না করা খাবার খেয়েছিল, তারা ঠিক একই পরিমাণ খাবার গ্রহণ করেও দিব্যে নিজেদের শরীরের ভর বজায় রাখতে সক্ষম হয়েছিল। এই সংখ্যাটা শুনলে চমকে যেতে হয়। 78%। ডিমের মতো কোনো প্রোটিন কাঁচা খাওয়ার তুলনায় রান্না করে খেলে তা থেকে শরীর 78% পর্যন্ত বেশি শক্তি আহরণ করতে পারে। এই বিপুল পরিমাণ অতিরিক্ত শক্তি আমাদের আদিম পূর্বপুরুষদের বিবর্তনের পথে কয়েক ধাপ এগিয়ে দিয়েছিল। আমাদের পরিপাকতন্ত্রের এই প্রক্রিয়ার দিকে একটু খেয়াল করা যাক।
রান্না করা খাবার আমাদের ক্ষুদ্রান্ত্রে অত্যন্ত দক্ষতার সাথে শোষিত হয়, ফলে শক্তির প্রায় পুরোটাই মানবদেহ গ্রহণ করতে পারে। বিপরীতে কাঁচা স্টার্চ ঠিকমতো হজম না হয়ে সোজা কোলনে চলে যায়, যেখানে মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন বা গাঁজন প্রক্রিয়ার ফলে ব্যাপকভাবে শক্তির অপচয় হয় এবং ব্যাকটেরিয়া সেই শক্তির একটা বড় অংশ ছিনিয়ে নেয়। চলে আসছি চতুর্থ অংশে, রান্নার ইতিহাসের সন্ধান বা আগুনের সূত্রপাত। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ইসরায়েলে প্রায় 7,80,000 বছর আগের পোড়ানো কাপ মাছের জীবাশ্ম মিলেছে। তবে আমাদের শারীরিক গঠনের আকস্মিক পরিবর্তনগুলো জোরালোভাবে নির্দেশ করে যে প্রায় 2 মিলিয়ন বা 20 লক্ষ বছর আগে হোমো ইরেক্টাসের হাত ধরেই রান্নার এই যুগান্তকারী প্রথার আদি সূচনা হয়েছিল। সেই সময়ে এই জলজ পরিবেশগুলোর ভূমিকা ছিল অকল্পনীয়। এগুলো অত্যন্ত পুষ্টিকর, সহজে রান্না করা যায় এমন মস্তিষ্কের খাবার বা ব্রেইন ফুড সরবরাহ করত। আদিম মানুষ যখন আফ্রিকা মহাদেশ থেকে বেরিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছিল, তখন এই মিঠা পানির মাছ ও জলজ সম্পদকে তারা অত্যন্ত সফলভাবে কাজে লাগিয়েছিল। অবশেষে আমাদের পঞ্চম এবং শেষ অংশ, কুকনিভোর এর জীববিদ্যা অর্থাৎ একটি স্থায়ী রূপান্তর। আগুনের সাথে লাখো বছরের এই সম্পর্ক আমাদের শরীরকে আক্ষরিক অর্থেই নতুন করে গড়ে পিঠে নিয়েছে। সহস্রাব্দ ধরে প্রাকৃতিক নির্বাচন আমাদের শরীর থেকে অপ্রয়োজনীয় পরিপাক অঙ্গগুলোকে ছেঁটে ফেলেছে। এর ফলে মানুষের মুখ অসাধারণভাবে ছোট হয়ে গেছে, চোয়াল দুর্বল হয়েছে এবং পরিপাকতন্ত্র সামগ্রিকভাবে ছোট হয়ে গেছে। আমাদের শরীর এখন শুধুমাত্র নরম এবং রান্না করা খাবারের জন্য নিখুঁতভাবে তৈরি। হোমো ইরেক্টাসের মাথার খুলির এই ছবিটার দিকে তাকালে পুরো গল্পটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। বিশাল শক্তিশালী চোয়াল এবং দাঁতের সংকোচন সরাসরি মাথার খুলির প্রসারণের সাথে মিলে যায়। খাবার নরম হওয়ার কারণে চোয়ালের বিশাল পেশির আর কোনো প্রয়োজন পড়েনি। আর ঠিক সেই সুযোগেই শূন্যস্থান দখল করে নিয়েছে আমাদের এই বড় শক্তিশালী মস্তিষ্ক। আজকের দিনেও এই নির্ভরতা কতটা প্রকট তা ভাবলে অবাক হতে হয়। আধুনিক সময়ে ব্লেন্ডার বা জুসারের মতো কোনো ভারী যান্ত্রিক প্রক্রিয়াকরণ ছাড়া কঠোরভাবে শুধুমাত্র কাঁচা খাওয়ার চেষ্টা করলে মানুষ প্রায়শই মারাত্মক অপুষ্টি এবং প্রজনন ব্যর্থতার সম্মুখীন হয়। এটি চূড়ান্তভাবে প্রমাণ করে যে রান্না করা শুধু একটি সাংস্কৃতিক পছন্দ নয়, বরং এটি আমাদের অস্তিত্ব রক্ষার একটি জৈবিক আবশ্যকতা, যা আমাদের একেবারে শেষে এসে একটি বিশাল এবং স্মৃতিতে গেঁথে থাকার মতো চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয়। মানব শারীরবৃত্তির একেবারে মূল নির্যাস এবং যে অতুলনীয় বুদ্ধিমত্তা আমাদের প্রজাতিটিকে সংজ্ঞায়িত করে, তা কি সম্পূর্ণ ও চিরস্থায়ীভাবে নির্ভর করে এই একটিমাত্র আদিম প্রযুক্তির ওপর? একটু ভেবে দেখুন তো, আগুনের নিয়ন্ত্রণ ছাড়া আমরা কি আজকের এই মানুষ হতে পারতাম?